দেখো এখানে আমাদের চেঞ্জেসটা কোথায় কোথায় হচ্ছে। হ্যাঁ, ফার্স্টের দুটো দেখলে তুমি বুঝতে পারবে। তার আগে তোমার যেটা মাথায় ঢুকাইতে হবে সেটা হলো যে এই যে ওই স্টেটমেন্টটা কি বলে। দেখো এই স্টেটমেন্টটা বলে, হিজি বিজি হয়ে গেছে। দেখো বস্তুটির দৈর্ঘ্য বৃদ্ধি এর আদি দৈর্ঘ্য L1 এবং তাপমাত্রা বৃদ্ধি T2 - T1 এর সমানুপাতিক। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি L2 - L1, আদি দৈর্ঘ্য L1 এর সমানুপাতিক। আর দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি L2 - L1 সমানুপাতিক কি T2 - T1। এটা বুঝছো? না, হ্যাঁ। না স্যার। আচ্ছা, দৈর্ঘ্য মানে বৃদ্ধি। হ্যাঁ বলো। এই লাইনটাতেই প্রবলেম হতেছে, আর না হয় সব বুঝছি কিন্তু এটাই মাথায় ঢুকতেছে না। সেকেন্ড লাইনে প্রবলেম হচ্ছে জি, নাকি দুইটাতেই? এই যে দুইটাতে সেকেন্ড না, লাইনে যে। সেকেন্ড লাইনে। জি। আচ্ছা দেখো, দৈর্ঘ্য বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক, এটার মানে কি? দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি বলো তো, ডেল এল না? জি। তাপমাত্রা বৃদ্ধি মানে কি ডেল টি। এল টি। সমানুপাতিক মানে কি মাঝখানে একটা সমানুপাতিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে। হুম। জি স্যার। আচ্ছা এখন আসো, ডেল এল কে আমরা কি লিখতে পারি, L2 - L1। ডেল টি কে কি লিখতে পারি, T2 - T1। প্লাস টি আমার ওয়ান। মাঝখানে সমানুপাতিক, এটাই তো করা হয়েছে এই জায়গায়। আচ্ছা স্যার, এবার বুঝছি আমি। আচ্ছা এখন আসো, যখন আমি বলবো ক্ষেত্রফল প্রসারণের ক্ষেত্রে কি হয়, স্টেটমেন্টটা কিভাবে চেঞ্জ হয় দেখো। যেখানে যেখানে দৈর্ঘ্য আছে ওইখানে ওইখানে ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল প্রসারণের ক্ষেত্রে কি হবে, বস্তুটির ক্ষেত্রফল বৃদ্ধি এর আদি ক্ষেত্রফল A1 এবং তাপমাত্রা বৃদ্ধি T2 - T1 এর সমানুপাতিক। ঠিক আছে। জি। তখন আমাদের কি হবে, ডেল এল তো আর থাকবে না, তখন থাকবে হলো ক্ষেত্রফল বৃদ্ধি যেহেতু, তাহলে ডেল এ হয়ে যাবে। ঠিক আছে, ডেল এ। হুম। আচ্ছা এটাই না, এটা তো আলাদা। ফার্স্ট আমাদের হলো দৈর্ঘ্য বৃদ্ধি, এই স্টেটমেন্ট অনুযায়ী কি ছিল, ডেল এল সমানুপাতিক L1, তাই না? বা হলো L2 - L1 সমানুপাতিক L1। এটা দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির ক্ষেত্রে ডেল এল আর থাকবে না, সেখানে কি হয়ে যাবে, ডেল এ সমানুপাতিক। তখন তো আর L1 থাকবে না, কি হবে, A1। এ আর ওয়ান তাহলে ডেল এ কে যদি ভাঙাই, এখানে ডেল এল কে ভাঙাইলে হচ্ছে L2 - L1, তাহলে ডেল এ কে ভাঙাইলে হবে A2 - A1 মাইনাস টি ওয়ান। সমানুপাতিক A1। ঠিক আছে। জি। এখন আসো সেকেন্ডটায়। সেকেন্ডটা হলো দৈর্ঘ্যের ক্ষেত্রে কি ছিল, এখানে তো এল কে ভুলে ভুলে এ বানায় ফেলছি। সেকেন্ডটা ছিল হলো দৈর্ঘ্যের ক্ষেত্রে ডেল এল সমানুপাতিক ডেল টি। ডেল এল মানে হলো L2 - L1 সমানুপাতিক T2 - T1। ক্ষেত্রফলের ক্ষেত্রে তো আর ডেল এল হবে না, কি হবে বলো তো, ডেল এ, তাই না? ডেল এ। সমানুপাতিক। দেখো ডেল টি তো তাপমাত্রা তো ক্ষেত্রফল প্রসারণের ক্ষেত্রে যা, দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে তো তাপমাত্রার প্যারামিটার সেম হবে, তাই না? ওটাই কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, তাহলে ডেল টি থাকবে। ঠিক আছে, এখন ডেল এল কে ভাঙাও, তাহলে কি হচ্ছে, A2 - A1 সমানুপাতিক T2 - T1। এরপর তো দুটাকে কম্বাইন করে আমরা হলো ওই যে ক্ষেত্রফল প্রসারণ সহ বিটা বের করছি। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন সিমিলার ওয়েতে বলো আয়তন প্রসারণের ক্ষেত্রে তাহলে কি হবে, প্রথমটা কি হবে বলো। আয়তন। হ্যাঁ, আচ্ছা। ভি টু। এইটা দেখে বলো। দৈর্ঘ্যের ক্ষেত্রে ছিল ডেল এল সমানুপাতিক L1, ক্ষেত্রফলের ক্ষেত্রে ছিল কি ডেল এ সমানুপাতিক A1। তাহলে আয়তন প্রসারণের ক্ষেত্রে কি হবে, ডেল ভি ডেল ভি সমানুপাতিক ভি ওয়ান। V1। এরপর ডেল ভি কে ভাঙাইলে ভি টু মাইনাস ভি ওয়ান। V2 - V1 সমানুপাতিক V1। ঠিক আছে, এটা গেল জি। ফার্স্টটা। এরপর সেকেন্ডটা কি হবে, সেকেন্ডটা ছিল দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা ডেল সমানুপাতিক ডেল টি, ক্ষেত্রফলের ক্ষেত্রে ডেল এ সমানুপাতিক ডেল টি। আয়তনের ক্ষেত্রে কি হবে, আম,
V2 মাইনাস V1। ওটা তো পরে, আগে ডেল দিয়ে বলো। ডেল এল, আচ্ছা, ডেল এর সাথে এল আছে, এখানে ডেল এ, তাহলে এখানে কি হবে? এ A2 মাইনাস A1। আয়তন, আয়তনের ক্ষেত্রে বের করতেছি, বুঝো নাই? B2 মাইনাস B1। সেটা তো পরে, আগে ডেল দিয়ে বলো। এখানে যেমন আমরা কি করলাম, ডেল এল ছিল, ডেল এ, ডেল এল সমানুপাতিক এল ওয়ান ছিল, ডেল এ সমানুপাতিক এ ওয়ান হয়ে গেল। যখন ক্ষেত্রফল তখন এল এর জায়গায় এ হয়ে যাচ্ছে, এল ওয়ান এর জায়গায় এ ওয়ান হয়ে যাচ্ছে। যখন আয়তন হলো তখন আমরা কি করলাম, ডেল এর সাথে এল ছিল, ক্ষেত্রফলের ক্ষেত্রে এ ছিল, তাহলে আয়তনের ক্ষেত্রে কি হচ্ছে, ভি হচ্ছে। তাই ডেল ভি ভি সমানুপাতিক, তখন এখানে যদি এল ওয়ান ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে হয়, ক্ষেত্রফলের ক্ষেত্রে যদি এ ওয়ান হয়, আয়তনের ক্ষেত্রে কি হবে, ভি ওয়ান হবে। V1। পরে আমরা ডেল কে ভাঙাইছি। তাহলে সিমিলার ওয়েতে সেকেন্ডটার ক্ষেত্রে কি হবে, ডেল এল যদি থাকে, এখানে ডেল এ যদি থাকে, তাহলে এখানে কি হবে, আয়তনের ক্ষেত্রে ডেল কি, ডেল কি, ডেল ভি ডেল ভি। এতক্ষণ লাগলো কেন বলতে? সমানুপাতিক সমানুপাতিক V1। ভি ওয়ান, ওটা তো প্রথমটা রে বাবা, ও আচ্ছা আচ্ছা। টি টু প্রথমটাই হলো। মাইনাস হ্যাঁ, টি টু মাইনাস টি ওয়ান পরে, ফার্স্টে হলো ডেল দিয়ে যদি লিখি তাহলে কি হবে? ডেল ভি মাইনাস V1। হ্যাঁ, ডেল এগুলো ভি দেখো, মাইনাস ডেল এল সমানুপাতিক ডেল টি। যখন আমি ক্ষেত্রফলে গেলাম, তখন এল এর জায়গায় এ হয়ে গেল, ডেল এ সমানুপাতিক ডেল টি, কিন্তু ডেল টি এ কোনো চেঞ্জ নেই, তাপমাত্রার ক্ষেত্রে কোনো চেঞ্জ আসবে না। তাহলে কি হবে বলো, যখন আয়তনে গেলাম তখন ডেল এর সাথে হয়ে গেল ভি, ডেল ভি সমানুপাতিক কি হচ্ছে, ডান পাশে কি হবে, এই ক্ষেত্রে ছিল ডেল টি, এই ক্ষেত্রেও ছিল ডেল টি, তাপমাত্রার কোনো চেঞ্জ হয় নাই, তাহলে এখানে কি হবে? এখানেও তো ডেল টি হবে। হ্যাঁ, ডেল টি হবে, ওটাই তো বলতেছি। প্রথম ফর্মুলাতে হলো আমাদের এল ওয়ান হবে, এ ওয়ান হবে, ভি ওয়ান হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে ডান পাশে সবগুলোর ক্ষেত্রেই ডেল টি হবে, কারণ তাপমাত্রা চেঞ্জ হয় না। এরপরে তুমি ভাঙাও, ডেল ভি কে যদি ভাঙাও, ভি টু মাইনাস ভি ওয়ান, আর সমানুপাতিক ডেল টি কে ভাঙাইলে টি টু মাইনাস টি ওয়ান। ক্লিয়ার হয়েছে? জি স্যার। গুড। আচ্ছা, এখন আমাদের কাজ হলো কি, আচ্ছা এখন আমাদের সেকেন্ড যে কাজটা সেটা হলো যে ওই যে ফর্মুলাটা দেখা, আয়তন প্রসারণের সহগের যে ফর্মুলা, ওটার হলো ডিটেলস আমরা দেখবো। তাহলে গামা ইকুয়াল কি, আয়তন প্রসারণ সহগ ইকুয়াল কি বলো, ডেল ভি বাই ভি ডেল ওয়ান ভি ইন্টু ডেল টি। ডেল গামা কি ভি এখানে, আয়তন প্রসারণ সহগ। ডেল ভি কি, আয়তন প্রসারক সহ গামা আয়তন প্রসারণ সহগ। ডেল ভি কি, ডেল ভি ডেল ভি হচ্ছে বি এর বৃদ্ধি, আয়তন বৃদ্ধি। বৃদ্ধি মানে হলো আয়তন বৃদ্ধি, মানে হলো ভি টু মাইনাস ভি ওয়ান। ভি ওয়ান কি, ভি ওয়ান হচ্ছে আদি আয়তন। আয়তন। আর ডেল টি, তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রার পরিবর্তন। হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধি মানে হলো টি টু মাইনাস টি ওয়ান। ঠিক টি আছে ওয়ান। এটা। আচ্ছা, এরপরে আমাদের আসো, আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের ডেফিনেশন দেখছি, ক্ষেত্রফল প্রসারণ সহগের ডেফিনেশন দেখছি। এখন হলো আয়তন প্রসারণ সহগের ডেফিনেশন দেখবো, সেম সিস্টেম। ভি ওয়ান কে ওয়ান ধরবা, ডেল টি কে ওয়ান ধরবা। ঠিক আছে। এখন ভি ওয়ান ওয়ান মানে কি, আয়তন ওয়ান, আয়তনের হলো একক কি, মিটার কিউব। আর ডেল টি ওয়ান মানে হলো তাপমাত্রা ওয়ান, তাপমাত্রা একক তো কেলভিন। ঠিক আছে, এটা করলে আমাদের গামা ইকুয়াল আসে হলো ডেল পি। এখান থেকে আমরা আয়তন প্রসারণ সহগের ডেফিনেশন দিব, যে 1 মিটার কিউব আয়তনে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর আয়তন প্রসারণ সহগ বলে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। বলো দেখি। এক এক, এক মিটার কিউব দৈর্ঘ্য দৈর্ঘ্য, কোন, না না না, সরি সরি, আয়তন হুম, আয়তন, কোন কোন কঠিন বস্তুর কোন কঠিন এক বস্তুর 1 কেলভিন বৃদ্ধি করলে কি বৃদ্ধি ওই করলে, দৈর্ঘ্য
আয়তন। আয়তন, 1 কেলভিন কি আয়তন? এক, আচ্ছা, 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করলে হুম। এর আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর তাকে আয়তন প্রসারণ সহগ বলে। গুড। আচ্ছা, এখন আমরা তাহলে আমরা কি কি পাইলাম দেখো, দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগকে কি দ্বারা প্রকাশ করে? গামা, না, আলফা আলফা। আলফা। তারপর ক্ষেত্রফল প্রসারণ সহগ বি, বিটা। বিটা। আর আয়তন প্রসারণ সহগ গামা। গামা। ওকে, দৈর্ঘ্য প্রসারণ সহগের ফর্মুলা কি? উপরে ডেল এল ডিভাইডেড বাই L1 ইন্টু ডেল টি। আয়তন প্রসারণ সহগের ফর্মুলা কি? যেখানে যেখানে এল আছে ওইখানে ওইখানে, সরি, ক্ষেত্রফল প্রসারণ সহগের ফর্মুলা কি? যেখানে যেখানে এল আছে ওইখানে ওইখানে এ হবে। এ বল। তাহলে ডেল এ ডিভাইডেড বাই A1 ইন্টু ডেল টি। আয়তন প্রসারণ সহগের ফর্মুলা কি? যেখানে যেখানে এল বা এ ছিল ওইখানে ওইখানে হবে ভি। এখানে ভি। তাহলে ডেল ভি বাই V1 ইন্টু ডেল টি। আচ্ছা, আরেকটা বিষয় হলো, এই যে আয়তন প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ আর ক্ষেত্রফল প্রসারণ সহগের ক্ষেত্রে একক কি পাইছিলাম? কেলভিন ইনভার্স ওয়ান, তাই না? আয়তন প্রসারণ সহগের ক্ষেত্রেও সেম একক, একক হলো কেলভিন ইনভার্স ওয়ান। আর মাত্রা কি পাইছিলাম? দৈর্ঘ্য প্রসারণ সহগ আর ক্ষেত্রফল প্রসারণ সহগের ক্ষেত্রে মাত্রা পাইছিলাম হলো আমরা টি ইনভার্স ওয়ান, তাই না? তাহলে জি। এখানেও মাত্রা হবে হলো টি ইনভার্স ওয়ান। ঠিক আছে। ওকে, জি স্যার। এখন হলো তিনটার মধ্যে আমরা হলো রিলেশন দেখবো। দৈর্ঘ্য আলফা বিটা গামা তিনটার মধ্যে রিলেশন। তো বিটা আর আলফার মধ্যে রিলেশন হলো বিটা ইকুয়াল টু আলফা। ঠিক আছে। আর গামা আর জি। আলফার মধ্যে রিলেশন হলো গামা ইকুয়াল 3 আলফা। তার মানে আলফাকে 2 দ্বারা গুণ করলে তুমি বিটা পাবা, 3 দ্বারা গুণ করলে তুমি গামা পাবা। ঠিক আছে। তাহলে প্রথমটা হলো কি, দৈর্ঘ্য প্রসারণ সহগ আর আয়ত ক্ষেত্রফল প্রসারণ সহগের মধ্যে রিলেশন। আর দ্বিতীয়টা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ আর আয়তন প্রসারণ সহগের মধ্যে রিলেশন। তাহলে আমরা কি কি পেলাম বলতো? আলফা বিটার মধ্যে রিলেশন, আলফা গামার মধ্যে রিলেশন। বাট গামা বিটার মধ্যে রিলেশন কি, এটা আমরা বের করতে চাই। তো এটা যদি বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে দেখো, আমরা যেটা করছি, এই দুটা তো বুঝছো রিলেশন। তাহলে আমরা যেটা জি। করব, যে প্রথম যেটা আছে বিটা ইকুয়াল টু আলফা, হ্যাঁ, এটাকে 3 দ্বারা গুণ করব। 3 দ্বারা গুণ করলে কি হবে বলতো? বাম পাশে হয়ে যাবে 3 বিটা, আর ডান পাশে কি হবে? 3 দ্বিগুণে 6, 6 আলফা। বুঝছো? স্যার আবার একটু। আচ্ছা, দেখো, প্রথমটা বিটা ইকুয়াল টু আলফা, এটা বিটা আর আলফার রিলেশন দিচ্ছে। তৃতীয়টা গামা ইকুয়াল 3 আলফা, এটা গামা আর আলফার মধ্যে রিলেশন দিচ্ছে। এখন আমি চাচ্ছি গামা বিটার রিলেশন বের করতে। এটা বের করার জন্য আমি কি করতেছি, ফার্স্টে প্রথমটাকে 3 দ্বারা গুণ করব। তাহলে প্রথমটাকে যদি 3 দ্বারা গুণ করি, বাম পাশে আছে বিটা, এটা 3 দ্বারা গুণ হলে কি হবে? 3 বিটা। ডান পাশে আছে 2 আলফা, এটাকে 3 দ্বারা গুণ করলে কি হবে? 6 আলফা। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়টাকে আমরা 2 দ্বারা গুণ করব, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, দ্বিতীয়টাকে এখন আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে বাম পাশে আছে গামা, 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে কি? 2 গামা। আর ডান পাশে আছে 3 আলফা, 2 দ্বারা গুণ করলে কি হবে? 3 দ্বিগুণে 6, 6 আলফা। এটাকে আমরা দিলাম ইকুয়েশন 2। এখন দেখো, ইকুয়েশন 1 আর 2 এর মধ্যে প্রথমটারও ডান পাশে আছে কি? 6 আলফা। দ্বিতীয়টারও ডান পাশে আছে কি? 6 আলফা। ঠিক আছে। তাহলে আমরা জি। এটা লিখতে পারি না যে 6 আলফা ইকুয়াল 3 বিটা হুম। ইকুয়াল জি টু স্যার। গামা? এটা লেখা যায় না, কারণ 3 বিটাও তো 6 আলফার সমান, 2 গামা 6 আলফার সমান, তাহলে এই দুটাও সমান। বুঝছো? জি স্যার। এইখান থেকে আমরা থার্ড রিলেশনটা পাচ্ছি, গামা বিটার মধ্যে তাহলে রিলেশন কি? 3 বিটা ইকুয়াল 2 গামা। তাহলে এগুলো হলো আমাদের ফর্মুলা। বিটা ইকুয়াল 2 আলফা, এটা ফর্মুলা। গামা ইকুয়াল 3 আলফা, এটা একটা ফর্মুলা। 3 বিটা ইকুয়াল 2 আলফা, 2 গামা, এটা হলো একটা ফর্মুলা। যদি তোমাকে আলফা দিয়ে বিটা বের করতে বলে তাহলে প্রথমটা, আলফা গামার মধ্যে রিলেশন চাইলে দ্বিতীয়টা, গামা বিটার মধ্যে রিলেশন চাইলে তৃতীয়টা। ক্লিয়ার হয়েছে? জি। গুড। এগুলো মুখস্থ করবা।
এখন আমরা 1 নাম্বার ম্যাথটা করব। দেখো কি বলছে, পুরাটা কি দেখা যাচ্ছে? জি স্যার। কি বলছে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তামার দণ্ডের দৈর্ঘ্য হলো 10 মিটার। 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দণ্ডটির দৈর্ঘ্য, কি লিখছে এটা, 10.0167 মিটার। এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? তাহলে ফার্স্টে লিখবা, দেওয়া আছে দিয়া 20 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল প্রথমে, পরে হয়েছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেডটা কি হবে, T1 না T2? T2। T2 হবে। T2 এর পরিচয় কি? আমরা কি করছিলাম যে T2 শুরু, হচ্ছে হ্যাঁ বলো। শেষ। শেষ তাপমাত্রা। তাহলে এখানে কি তুমি 20 কে যে T2 বললা, এটা কি শেষ তাপমাত্রা না আদি না, তাপমাত্রা? শুরুতে আদি 20 ছিল, তাপমাত্রা। পরে 120 হয়েছে। তাহলে T2 120, আর 20 হলো T1 আদি তাপমাত্রা। বুঝতে পারছো? শুরুতে যেটা থাকবে সেটা আদি তাপমাত্রা। তা দেওয়া আছে আদি তাপমাত্রা T1 ইকুয়াল 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন দেখো, আমি তোমাকে বলছিলাম যে ওইখানে ফর্মুলায় আমাদের যে ডেল টি যেটা, বা T1 বা T2 যেটা, ওদের ইউনিট কি বলতো? কি বলছিলাম কোনটা? ওদের একক বলছিলাম কেলভিন, মনে আছে? এসআই ইউনিট হলো জি। কেলভিন। এখানে দেওয়া আছে সেলসিয়াসে। তাহলে সেলসিয়াসের মান তুমি ওই ফর্মুলায় বসাতে পারবে না, ঠিক আছে? কারণ ওই ফর্মুলাটা কেলভিনের জন্য হলো ডিরাইভ করা আছে। তাহলে তোমাকে সেলসিয়াস থেকে কেলভিনে যাইতে হবে। কিভাবে যাবা? খুব ইজি, আমরা পড়ছি। হলো সেলসিয়াসের সাথে 273 যোগ করে দিলে কেলভিন হয়ে যায়। বুঝছো? জি স্যার। তাহলে 273 যোগ করলে কি হবে? 283, 293 কেলভিন। বুঝেছো? আচ্ছা, তারপরে শেষ তাপমাত্রা কত? T2 বলো। 120। 120, এটাকে ইয়া করো, কেলভিন করো। 393। 393 কেলভিন, গুড। T1 T2 হয়ে গেল। আচ্ছা দেখো, এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে বলছে, মানে আলফা চাইছে। আলফা বের করার ফর্মুলা কি ছিল? ডেল এল বাই L1 ইন্টু ডেল ডেল বাই টি। ডেল। ডেল টি, তাই না? তাহলে T2 আর T1 পাইলে তো ডেল টি পাইলাম, ঠিক আছে? এখন আমাদের হলো ডেল এল লাগবে। ডেল এল এর জন্য লাগবে কি, L2 আর L1। দেখো, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দন্ডের দৈর্ঘ্য ছিল 10 মিটার। 120 ডিগ্রি করার পরে দৈর্ঘ্য বেড়ে হয়েছে 10.0167 মিটার, ঠিক আছে? তাহলে এখন বলো, হলো আমাদের কি বলে, L1 কোনটা? 10। 10 10। মিটার। আর L2 কোনটা? 10.01। হ্যাঁ। তাহলে আমাদের আদি দৈর্ঘ্য 10। L1 ইকুয়াল 10 মিটার, শেষ দৈর্ঘ্য L2 ইকুয়াল 10.0167 মিটার। ওকে। এখন আসলে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফার ফর্মুলা কি? আলফা ইকুয়াল ডেল এল বাই L1 ইন্টু ডেল টি। বা আলফাকে যদি ভাঙাই, তাহলে ডেল এল কে ভাঙাইলে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 থাকতেছে, ডেল টি কে ভাঙাইলে T2 মাইনাস T1। কারণ সবগুলোর মান আমরা জানি, ঠিক আছে? মানগুলো তাহলে বসাই দাও। আচ্ছা। বসাও, তাহলে দেখো কি হয়। আলফা ইকুয়াল L2 এর মান হলো 10.0167, মাইনাস L1 হলো 10, ডিভাইডেড বাই 10 ইন্টু T2 মাইনাস T1 মানে হলো 393 মাইনাস 293। বসাই দিয়ে ক্যালকুলেট করো, দেখো কত আসে। উপরে থাকে হলো 0.0167, এটা থাকবে উপরে। 0.0167, নিচে হলো 10 ইন্টু
293 আর 393 না, তাহলে হলো আমাদের এটা থেকে এটা বাদ গেলে কত থাকবে? 100। শুধু এটা থাকবে, এটুকু থাকবে। তারপর আগে বিয়োগের কাজ, হ্যাঁ। তো 100, 100, তারপর 100 গুণ 10। হুম, তারপর এটা উঠাও। পাচ্ছ কেন? এই তো। শূন্য দশমিক 16 7। 0.67। এই ধরো আমরা একটু চেক দিই, এরকম আসছে, মানে ফাইনাল টার্মটা 0.0167 ইন্টু 10 × 100। হ্যাঁ, তাহলে হলো আমাদের তুমি আস্তে ধীরে ক্যালকুলেশন করতে পারো না? ভুল হয়েছে নাকি? এটা তো খুব ইজি, এখানে হলো আমাদের কি 3টা জিরো হলো পিছিয়ে যাবে, এই তো। ঠিক আছে তো আমারটা ঠিক আছে, কি তার কত মধ্যে আসছে থাকে? বলো দেখি। 1.67। 1.67। ভুল হয়েছে। জি স্যার। ভুল হয়েছে কারণ হলো এখানে আমরা তো গুণ করতেছি না, ভাগ করতেছি, তাহলে কি হবে? ক্যালকুলেটর চাপে করো নাই, দশমিকের তো আরো পিছনে যাবে। ক্যালকুলেটরে করছো ক্যালকুলেশন? জি। আবার করো। এটা আসবে হলো, জিরো পয়েন্ট, এটা মুখে মুখে করা যায়, 0.0000167। এটা মুখে মুখে কিভাবে করা যায়। করবো স্যার? আগে 1 নাম্বার হলো যে ক্যালকুলেটরে করবা। হ্যাঁ, এটা যেহেতু ইজি ক্যালকুলেশন, এটা ক্যালকুলেটরে না করলেও হচ্ছে। আচ্ছা একটু দাঁড়াও। হ্যাঁ, এটা ক্যালকুলেটরে না করলেও হবে, কিন্তু তোমার একটু ডিফিকাল্ট হলে স্যার, তখন হ্যাঁ বলো। এটার পরে মানে যে ফলাফলটা বের হয়েছে, হুম, এটার পরে -0.05 আসছে কেন? উপর দিয়ে উঠছে আমি ক্যালকুলেশন করার পর। দাঁড়াও, এইখানে কোথায় -5 আসছে? ক্যালকুলেশন করার সময় শূন্য 1.67 এর উপরে, মানে ক্যালকুলেশন করার পর উপরে দেখতেছি যে -0.5। কেন ওটা আসবে? তুমি দেখো, এগুলো এটা তো মুখে মুখে ক্যালকুলেশন করা জিনিস। 10.0167 থেকে যদি আমি 10 বাদ দেই, তাহলে 10 থাকবে না, খালি দশমিকের অংশটা থাকবে, যেটা হলো 0.0167। 0.5 কেন থাকবে বলো? 10.0167 থেকে 10 বাদ দিলে যে 0.0167 থাকে, এটা বুঝতেছো না? না বুঝলে ক্যালকুলেটরে চাপো, এটা তো ভুল হওয়ার কিছু নাই। বুঝেছো? জি স্যার। আর নিচে কি করবা? নিচে হলো আমাদের ছিল হলো L1 হলো 10 আর T2 - T1 হলো 100, তাই না? ছবি পাঠাইছি আপনাকে। দাঁড়াও কি ছবি পাঠাইছো? ভাগ 1000, 1.67 × 10⁻⁵। ও আচ্ছা, ওইটা আসতে পারে, সমস্যা কি? শুধু 1.67 বলছো কেন তাইলে? × 10⁻⁵ বলবা না? এটা কিভাবে আসছে বুঝছো? না। এইটা আর এইটা একই কথা। দেখো, আমি যদি 1.6
7, এখানে দেখো, এখানে হলো আমাদের 1 2 3 4, ঠিক আছে, 4 ঘর, 5 দশমিকের পরে 4 ঘর পর্যন্ত শূন্য আছে, ঠিক আছে। জি এরপরে স্যার। হলো আমাদের 1.67 আছে, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না যে তোমার হলো 1.67 ডিভাইডেড বাই 1 2 3 4 5, এটাকে এইভাবে লেখা যায় কি না বলো? জি স্যার। যায়। দেখো, এটা এই নিয়ম তো জানো যে আমাদের যখন ভাগ থাকে, নিচে জয় সংখ্যা পর্যন্ত ভাগ থাকে, দশমিকের পরে তত ঘর দশমিকটা তত ঘর হলো আগায় যায়, মানে সংখ্যাটা দশমিকের তত পিছনে চলে যায়। যেমন আমি যদি জি 1.67 কে 10 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে বলো? মুখে মুখে বলো, ক্যালকুলেটর ছাড়া। এটা করলে যেটা হবে যে দশমিকটা 1 ঘর আগায় আসবে, মানে দশমিক 1.67 হয়ে যাবে, বুঝেছো? 10 মিনিট আগে আচ্ছা বুঝছি। হ্যাঁ, এগুলো ছোট ক্লাসের জিনিস, তুমি কি ভুলে গেছো মনে হয়। 1.67 কে 100 দ্বারা ভাগ করলে কি হবে? একটা শূন্য থাকলে 1 ঘর আগাবে, দুইটা শূন্য থাকলে 2 ঘর আগাবে, তাহলে হবে 0.0167, বুঝছো? জি স্যার। তাহলে এইবার একটা দিচ্ছি, এটা না পারলে মাইনাসে, যদি এটা দিয়ে ভাগ দিই তাহলে কত হবে বলো? আচ্ছা, হলো 0 0 0 0, 4টা 0 হবে। পাঁচটা, 1 2 3 4, 5টা হবে, 3। 5টা হবে, তারপর ও আচ্ছা, না স্যার 3টা হবে বলেছে। 3টা হবে, তারপর তারপর দশমিক। দশমিক তো দিছি, দশমিক তো দেওয়া হয়েছে, ওয়ান দশমিকের পর 3টা। আচ্ছা, ওয়ান ওয়ান। 1 6 7। ক্যালকুলেটর মারছো নাকি? না, ক্যালকুলেটর আপুর কাছে। আচ্ছা, তাহলে দেখো এখানে বিষয়টা কি। এখানে বিষয়টা হলো যে এইখানে আমরা যখন একটা শূন্য দিব তখন দশমিকটা 1 ঘর আগাবে, তাহলে 1 ঘর আগালে ওয়ানের আগে দশমিক চলে গেলে 0.167, যখন দুইটা হবে তখন দশমিক 2 ঘর আগাবে, তো 2 ঘর 1 ঘর আগাইলে আর কিছু নাই, তখন এই জন্য একটা এক্সট্রা শূন্য হচ্ছে। এখানে আছে কয়টা? 4টা। 4টা থাকলে 4 ঘর আগাবে, 4 ঘরের মধ্যে তো ওয়ানের সামনে গেলে 1 ঘর হইলো, আর তারপরে কিছু নাই, এই জন্য 3টা শূন্য আছে, বুঝেছো? জি তাহলে স্যার। নিচে জয়টা শূন্য থাকবে, দশমিক উপরে তয় ঘর আগাবে, উপরে যদি সংখ্যা থাকে ওই সংখ্যাগুলো সামনে যাবে, সংখ্যা না থাকলে আমি শূন্য অ্যাড করে দিয়ে তারপরে দশমিক পাবো, ঠিক আছে। তাহলে এখন এইটার কথা চিন্তা করো, এখানে কয়টা আছে? 1 2 3 4 5টা আছে, তাহলে দশমিক কি হবে? 5 ঘর আগাবে, 5 ঘরের মধ্যে ওয়ানের সামনে গেলে 1 ঘর হইলো, আর নাই, তাহলে আরো 4টা শূন্য আনতে হবে 5 ঘর আগানোর জন্য, এই জন্য এই যে এখানে 4টা শূন্য, তারপরে 167। তাহলে এইটা আর এটা একই কথা, বুঝেছো? জি স্যার। এখন আসো, সূচক নিয়ে কি আগে পড়ালেখা করছো? অবশ্যই করছো, ছোট ক্লাসের জিনিস। জি স্যার। 10 × 10 কে কি লেখা যায়? 10 to the power 10। না। 10 স্কোয়ার না? হ্যাঁ, 10 টু দি পাওয়ার কত বলছো? 2 তো না? জি। হ্যাঁ, 10 স্কোয়ার। 10 × 10 × 10 কে কি লেখা যায়? 10 to the power 4। 10 টু দি পাওয়ার 4। ভালো। এখন ধরো আমার এরকম আছে 1/10 টু দি পাওয়ার 4, এটাকে উপরে, এটা নিচে আছে 10 টু দি পাওয়ার 4টা, এটাকে উপরে নিয়ে গেলে কি হবে বলো? 10 ইনভার্স 4 নিচ থেকে যদি উপরে যায় সূচকে ইনভার্স আসে না, জি। ঠিক আছে।
এগুলা বেসিক জিনিস, ঠিক আছে? এগুলা আমি এখন শিখাচ্ছি, পরে আর শিখাবো না, একবারে মাথা সেট করো। যদি আমার কাছে 1/10³ থাকে, এটাকে 10³ উপরে নিয়ে গেলে কি হবে? এখানে কি হইলো? 10 10 - 10 - 3 হ্যাঁ, এটাকে মাইনাস বলে না, এটা টেন ইন মাথার মধ্যে মাথা ইচ্ছা করে আমার। ইনভার্স 3। 10⁻³ ঠিক আছে। ওকে, তাহলে এটাকে যদি আমরা ইয়া করি, 1.67 থাকলো। নিচে দেখো তো কয়টা শূন্য আছে, 1 2 3 4 5, হ্যাঁ। 5টা শূন্য থাকার মানে কি দেখো, আমরা যখন 10 × 10 করি, 10 × 10 মানে কি 100, তখন হলো 10² হচ্ছে। যখন 10 × 10 × 10 করতেছি তার মানে কি 1000, তখন হলো, না এটা হলো 10,000, হ্যাঁ, তখন 10⁴ হচ্ছে। তাহলে দুইটা শূন্য থাকলে উপরে যদি পাওয়ার আকারে লিখি তাহলে উপরে কি হচ্ছে, 2 আসতেছে। 4টা শূন্য থাকলে উপরে পাওয়ার আকারে লিখলে কত হচ্ছে, 4 হচ্ছে। বুঝছো? জি স্যার। তাহলে এইখানে আছে কয়টা শূন্য, 5টা। তাহলে আমি যদি এটাকে পাওয়ার আকারে লিখি কয়টা, কত হবে উপরে? 10⁵ ফাইভ। জয়টা শূন্য পাওয়ার তত। এখন এটাকে আমি উপরে যদি নিয়ে যাই তাহলে কি হবে? 10⁵ কে আর যদি উপরে নেই কি হবে? 10 ইনভার্স 5। Yes. তো এই জিনিসটাকে আমরা সায়েন্টিফিক্যালি এইভাবে লিখতে পারি, 1.67 × 10⁻5। এইটা ইকুয়াল এই নিচেরটা একই কথা, ওইটা থেকে এইটা একই কথা, এইটা থেকে এইটা একই কথা। এখন আমি সহজ করে তোমাকে শিখাই, এত জটিল জাস্ট তোমার বেসিক নাই দেখে আমি দেখাইলাম। সহজ ওয়েটা হলো যে আমার এই যে একটা দশমিক আছে, এটাকে আমি যদি সায়েন্টিফিক আকারে 10 ইনভার্সের আকারে লিখতে চাই, তাহলে আমি ঠিক দশমিকটাকে যত ঘর আগাবো, দেখো এখানে দশমিক কত ঘর পিছে আছে, 1 2 3 4টা শূন্য আছে, এরপরে 3টা সংখ্যা আছে, তার মানে দশমিকের পরে টোটাল সংখ্যা কয়টা? 7টা, তাই না? হুম, জি স্যার। 7টা আছে। এখন আমি যত ঘর আগাইতে চাই, আমি 10 ইনভার্স তত দিব। যেমন আমি যদি 1.67 নেই তাহলে কয় ঘর আগাইছি বলো তো? ফার্স্টে হলো 4টা শূন্য আছে, 4টা শূন্য মানে 4 ঘর আগাইছি। এরপরে 1, হ্যাঁ, 1ও আগাইছি যেহেতু 1 এর মাঝে আছে। বুঝছো কি কি বলছি? মানে দশমিকটা, আরেকটা কালার বানিয়েছি, দশমিকটা এইখানে ছিল, ঠিক আছে? জি স্যার। যখন আমি 1.67 করতেছি তখন দশমিকটা কই চলে গেছে, কত, এইখানে না? জি। তাহলে কয় ঘর হইলো মাঝখানে, কয় ঘর দশমিক হলো আগায় গেছে? 1 2 3 4 5, ঠিক আছে? এই দশমিক এখান থেকে এখানে আসছে, তার মানে কত করে গেছে? বুঝো নাই? আবার বলবো? আহ, বুঝছো তুমি? জি স্যার। ঠিক আছে, তাহলে কয় ঘর গেছে? 5 ঘর, ঠিক আছে। যেহেতু 5 ঘর গেছে এই জন্য আমরা ইনটু 10⁻5 লিখছি। এটা সায়েন্টিফিক ওয়েতে এইভাবে লেখা হচ্ছে। বুঝেছো? জি স্যার। এখন তো দেব, জি স্যার জি স্যার তো করলা, এখন তো ধরতে দিব। দেখি কেমন বুঝলা। 0.197, 0. একটা লিখি, 0.00798 2। এটাকে আমি যদি 79.82 লিখি তাহলে ইনটু 10 ইনভার্স কত হবে বলো? সিক্স। দশমিক কোন জায়গা থেকে কই গেছে? 1 2 3 4 5 6 9 পর্যন্ত গেছে। তাহলে তো 6টা। 6টা? এই শোনো, তোমাকে কি আমি বলছি যে দশমিকের আগেরটাও কাউন্ট করতে? দশমিকের আগে তো জিরোর কোনো ভ্যালু নেই, এটা তো জাস্ট আমি ফর্মালিটি করছি। এইটা 0.095 যে কথা, 0.095ও একই কথা, আবার 0.095ও একই কথা। এগুলা জানো না? তোমাকে যদি আমি 10 টাকা দেই আর তোমাকে যদি আমি 0.10 টাকা দেই আর 0.10 টাকা দেই,
00.10 টাকা দিই, একই কথা। তোমার দশমিকের আগে শূন্যের কোনো ভ্যালু নেই, ঠিক আছে, আনলেস যদি ওই পাশে কোনো সংখ্যা না থাকে। ঠিক আছে, তো এটাকে তো তোমাকে আমি কাউন্ট করতে বলি নাই দশমিকের আগে, আমি বলছি পরের গুলা কাউন্ট করবা। বুঝছো কি বলছি? জি স্যার। এই যে এখানে দেখো, এই যে এখানে একটা জিরো ছিল, ওটা আমি নেই, আমি নিছি এইখান থেকে, দশমিকের পর থেকে 1 2 3 4 5, 5 ঘর। তাহলে ওইটা যদি হয় তাহলে এখন কত হবে ভালো করে চিন্তা করে বলো। 5। 10 ইনভার্স 5। তাহলে বুঝছো, আশা করি বুঝেছো। ঠিক আছে, এটাকে আমি যদি 79.82 না লিখে 798.2 লিখতাম তাহলে কি হতো? এটার পরের পয়েন্ট। এটার হ্যাঁ, পর এবার তো 6টা। এবার 6টা। তাহলে আমাদের 8 এর পরে পয়েন্ট, তাহলে দশমিক কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে? এই জায়গায়। তাহলে কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6। ঠিক আছে, 10 ইনভার্স 6। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। এই ম্যাথটা তুমি করবা, হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, জি স্যার। এখানে তোমার হোমওয়ার্ক গুলো সব লিখে দিছি আমি। এগুলো সংজ্ঞা লিখবা সব, যা যা আছে সব লিখবা। তারপর হলো একটা শীট দিছি তোমাকে হোয়াটসঅ্যাপে, দেখিও। ওইখানে 1 থেকে 20 নাম্বার ম্যাথ গুলো হলো করবা। ওখানে সলভ দেওয়া আছে, তুমি সলভ না দেখে খাতায় অঙ্ক তুলে না দেখে করবা। পরে যদি না পারো তাহলে সলভ দেখবা, সলভ দেখে আবার না দেখে, যদি বুঝো তাহলে না দেখে করবা, যদি না বুঝো তাহলে কোশ্চেন লিখে খাতার নিচে খালি রেখে দিয়ে আমাকে বলবা, নেক্সট দিন আমি করে দেবো। ঠিক আছে, তো যে শীটটা দিছি ওটার 1 থেকে 20। আর হলো এখানে কিছু মিসিং আছে, মিসিং হলো যে তোমার ইয়া আলফা বিটা গামার ফর্মুলা লিখবা, ফর্মুলা গুলা মুখস্থ করে ফেলবা এবং লিখবা। আর হলো তোমার আলফা বিটা গামার মধ্যে যে সম্পর্ক, এটা লিখবা। ফর্মুলা লিখবা আর সম্পর্ক ডাইরেক্ট ফাইনাল টার্মটা লিখবা, হ্যাঁ, প্রমাণ লিখতে হবে না। ঠিক আছে, ওকে। আমাদের নেক্সট ক্লাস হবে হলো 4 তারিখ, হ্যাঁ। আজকে কি বার? আজকে শনিবার। ঠিক আছে, নেক্সট ক্লাস সোমবার 7:30টায়। 7:30টার মধ্যে হোমওয়ার্ক করে সাবমিট করবা। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, ওকে। আসসালামু আজকে আলাইকুম। শেষ। ওয়ালাইকুম আসসালাম।